হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 4 নভেম্বর কর্মক্ষেত্র থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করার মতো করিয়ে দেবো। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 5ই অক্টোবর থেকে 10ই অক্টোবর পর্যন্ত। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো দেখে নাও এবং মন দিয়ে শুনে নাও আজকে কর্মক্ষেত্রের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, 4 নভেম্বর কর্মক্ষেত্রের পেপার কারেন্ট অ্যাফেয়ার্স আছে 5ই অক্টোবর থেকে 10ই অক্টোবর পর্যন্ত। ফার্স্ট 5ই অক্টোবর কী দেওয়া আছে দেখো, ভালো করে শুনবে তোমরা। 5ই অক্টোবর কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক রিপোর্টে দাবি করেছে দেশে সেপ্টেম্বরে সংক্রমণ সর্বোচ্চ শিখর পার করেছে। রিপোর্টে বলা হয়েছে ওই সময়ে প্রতিদিনের সংক্রমণের গড় যা ছিল এখন তার চেয়ে অনেক কম। যদিও অর্থমন্ত্রকের সতর্কবার্তা অতিমারি এখনও শেষ হয়ে যায়নি, তবে অর্থমন্ত্রকের এই দাবি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছেন না, অর্থমন্ত্রক কিসের ভিত্তিতে এমন দাবি করেছে। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। 5ই অক্টোবরের নিউজ। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক রিপোর্টে দাবি করেছে দেশে সেপ্টেম্বরে সংক্রমণ সর্বোচ্চ শিখর পার করেছে। রিপোর্টে বলা হয়েছে ওই সময়ে প্রতিদিনের সংক্রমণের গড় যা ছিল এখন তার চেয়ে অনেক কম। যদিও অর্থমন্ত্রকের সতর্কবার্তা অতিমারি এখনও শেষ হয়ে যায়নি, তবে অর্থমন্ত্রকের এই দাবি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছেন না, অর্থমন্ত্রক কিসের ভিত্তিতে এমন দাবি করেছে। নেক্সট আছে, গায়ক অভিনেতা শক্তি ঠাকুর 73 বছর বয়সে প্রয়াত হলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হারমোনিয়াম ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পান তিনি। পরে দাদার কীর্তি, দামু, বিষবৃক্ষ প্রভৃতি ছবিতে গান গেয়েছেন। অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে, তবে মঞ্চাভিনয়ে বেশি স্বচ্ছন্দ ছিলেন তিনি। গায়ক অভিনেতা শক্তি ঠাকুর 73 বছরে প্রয়াত হলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হারমোনিয়াম ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পান তিনি। পরে দাদার কীর্তি, দামু, বিষবৃক্ষ প্রভৃতি ছবিতে গান গেয়েছেন। অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে, তবে মঞ্চাভিনয়ে বেশি স্বচ্ছন্দ ছিলেন তিনি। নেক্সট আছে 6ই অক্টোবর। উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে ধর্ষণ খুনের ঘটনাকে বিরল, ভয়ঙ্কর ও মর্মান্তিক বলে আখ্যা দিল সুপ্রিম কোর্ট। এই ঘটনার যাতে ঠিকভাবে তদন্ত হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এই ঘটনার সাক্ষীদের ও মিতার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। যোগী আদিত্যনাথের সরকার অবশ্য এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের তথ্য সুপ্রিম কোর্টে উত্থাপন করার চেষ্টা করে। 6ই অক্টোবরের নিউজ। উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে ধর্ষণ খুনের ঘটনাকে বিরল, ভয়ঙ্কর, মর্মান্তিক বলে আখ্যা দিল সুপ্রিম কোর্ট। এই ঘটনার যাতে ঠিকভাবে তদন্ত হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এই ঘটনার সাক্ষীদের ও মিতার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। যোগী আদিত্যনাথের সরকার অবশ্য এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের তথ্য সুপ্রিম কোর্টে উত্থাপন করার চেষ্টা করে। নেক্সট আছে, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সকলের জন্য নীতি নির্ধারণের জন্য টোকিওতে চতুর্দেশীয় স্কোয়াড অক্ষের বৈঠক বসল। এই অঞ্চলে সবাইকে সঙ্গে নিয়ে এগোনোর সংযুক্ত উদার এক নীতিতে সিলমোহর দিতে বৈঠকে বসেন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের বিদেশমন্ত্রীরা। এই সমুদ্রপথে চীনের একাধিপত্যকে বৈঠকে নিশানা করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়া তথা গোটা অঞ্চলে চীনের সাম্প্রতিক বাণিজ্য এবং সামরিক আগ্রাসনের দিকটিও আলোচনায় উঠে এসেছে। লাদাখ সংঘাতের প্রেক্ষিতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে 4 দেশের বিদেশমন্ত্রী আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। তারা উল্লেখ করেছেন যে সবাইকে একত্রে নিয়ে ভারত ও প্রশান্ত মহাসাগরের নীতি তৈরি করার প্রয়োজন রয়েছে। তো এটাই রিপিট ভালো করে শুনুন। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সকলের জন্য নীতি নির্ধারণের জন্য টোকিওতে চতুর্দেশীয় কোয়াড অক্ষের বৈঠক বসল। এই অঞ্চলে সবাইকে সঙ্গে নিয়ে এগোনোর সংযুক্ত উদার এক নীতিতে সিলমোহর দিতে বৈঠকে বসেন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের বিদেশমন্ত্রীরা। এই সমুদ্রপথে চীনের একাধিপত্যকে বৈঠকে নিশানা করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়া তথা গোটা অঞ্চলে চীনের সাম্প্রতিক
বাণিজ্য এবং সামরিক আগ্রাসনের দিকটিও আলোচনায় উঠে এসেছে। লাদাখ সংঘাতের প্রেক্ষিতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, 4 দেশের বিদেশমন্ত্রী আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। তারা উল্লেখ করেছেন যে সবাইকে একত্রে নিয়ে ভারত ও প্রশান্ত মহাসাগরের নীতি তৈরি করার প্রয়োজন রয়েছে। নেক্সট আছে 7ই অক্টোবর। পৃথিবীর অন্তত 15 কোটি মানুষ 2021-এর মধ্যে চরম দারিদ্র্যের মুখে পড়বেন বলে সতর্ক করল বিশ্বব্যাংক। করোনা অতিমারির কারণে এই অবস্থা হতে পারে বলে তাদের অভিমত। বিশ্বব্যাংকের রিপোর্টে জানানো হয়েছে, অতিমারি ও টানা গৃহবন্দী দশায় কাজ হারিয়ে সারা পৃথিবীর অতিরিক্ত 8 কোটি 80 লক্ষ থেকে 11 কোটি 50 লক্ষ মানুষ চরম দারিদ্র্যসীমার পৌঁছাবেন। সমাজে অর্থনৈতিক বৈষম্য আরও প্রকট হবে। বিশেষ করে ভারতের বিপুল জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংকের বক্তব্য, দিল্লির কাছে দেশের দারিদ্র্য নিয়ে সম্পূর্ণ তথ্য নেই, ফলে আসন্ন পরিস্থিতি নিয়ে যথেষ্ট অন্ধকারে রয়েছে তারা। ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। পৃথিবীর অন্তত 15 কোটি মানুষ 2021-এর মধ্যে চরম দারিদ্র্যের মুখে পড়বেন বলে সতর্ক হলো বিশ্বব্যাংক। করোনা অতিমারির কারণেই এই অবস্থা হতে পারে বলে তাদের অভিমত। বিশ্বব্যাংকের রিপোর্টে জানানো হয়েছে, অতিমারি ও টানা গৃহবন্দী দশায় কাজ হারিয়ে সারা পৃথিবীর অতিরিক্ত 8 কোটি 80 লক্ষ থেকে 11 কোটি 50 লক্ষ মানুষ চরম দারিদ্র্য সীমায় পৌঁছাবেন। সমাজে অর্থনৈতিক বৈষম্য আরও প্রকট হবে। বিশেষ করে ভারতের বিপুল জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংকের বক্তব্য, দিল্লির কাছে দেশের দারিদ্র্য নিয়ে সম্পূর্ণ তথ্য নেয়, ফলে আসন্ন পরিস্থিতি নিয়ে যথেষ্ট অন্ধকারে রয়েছে তারা। নেক্সট আছে, অস্বাভাবিক মৃত্যু হলো সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর এবং নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমারের, 69 বছর বয়স। এদিন সিমলায় তার বাসভবনেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অশ্বিনী কুমার ডিরেক্টর থাকাকালীনই গুজরাতের সোহরাবুদ্দিন ভূয়ো সংঘর্ষ মামলায় অমিত শাহের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছিল সিবিআই। অমিত শাহ তখন গুজরাটে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী ছিলেন। অশ্বিনের সময় সিবিআই 2002-এর গুজরাট দাঙ্গার তদন্ত করেছিল। তবে 2008 থেকে 2010 সালে সিবিআই তার সময়কালে সবথেকে আলোচিত মামলা ছিল আরুষি তলওয়ার খুনের তদন্ত। 2013 সালে মনমোহন সিং সরকার তাকে নাগাল্যান্ডের রাজ্যপাল করায় প্রতিবাদ করেছিল বিজেপি। ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। অস্বাভাবিক মৃত্যু হলো সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর এবং নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমারের, 69 বছর বয়স। এদিন সিমলায় তার বাসভবনে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অশ্বিনী কুমার ডিরেক্টর থাকাকালীনই গুজরাতের সোহরাবুদ্দিন ভূয়ো সংঘর্ষ মামলায় অমিত শাহের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছিল সিবিআই। অমিত শাহ তখন গুজরাতে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী ছিলেন। অশ্বিনের সময় সিবিআই 2002-এর গুজরাট দাঙ্গারও তদন্ত করেছিল। তবে 2008 থেকে 2010 সালে সিবিআইয়ের তার সময়কাল সবথেকে আলোচিত মামলা ছিল আরুষি তলওয়ার খুনের তদন্ত। 2013 সালে মনমোহন সিং সরকার তাকে নাগাল্যান্ডের রাজ্যপাল করায় প্রতিবাদ করেছিল বিজেপি। নেক্সট, পদার্থবিদ্যায় নোবেল 3 বিজ্ঞানীর। ছবিগুলো দেখতে পাচ্ছ, বাঁ দিক থেকে ছবিগুলো দেওয়া আছে দেখো। বাঁ দিকে আছে রজার পেনেরাজ, মাঝে অ্যান্ড্রিয়া ঘিজ, আর শেষে আছে ম্যানহার্ট গেনঝেল। ওকে, 6 অক্টোবর নিউজ। পদার্থবিদ্যায় এবারও নোবেল পেলেন 3 বিজ্ঞানী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনেরোজ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলের ম্যানহার্ট গেনঝেল এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলেসের অ্যান্ড্রিয়া ঘেজ। কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল নিয়ে 3 জনেরই গুরুত্বপূর্ণ গবেষণাকে স্বীকৃতি দিল নোবেল কমিটি। বিজ্ঞানী পেনেরোজ গাণিতিক মাধ্যমে দেখিয়েছেন আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের অবশ্যম্ভাবী পরিণতি হল কৃষ্ণ গহ্বর। গেনজেল ও ঘেজের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীদের পৃথক 2টি দল জানিয়েছে, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গার কেন্দ্রস্থলে রয়েছে অতিকায় কৃষ্ণ গহ্বর। উল্লেখ্য, অ্যান্ড্রিয়া ঘেজ পদার্থবিদ্যায় 4র্থ মহিলা যিনি নোবেল পুরস্কার পেলেন। তো এবছর 2020 সালে পদার্থবিদ্যায় নোবেল পেলেন 3 জন বিজ্ঞানী। তারা হলেন রজার পেনরোজ, অ্যান্ড্রিয়া ঘেজ, ম্যানহার্ট গেনঝেল। এরা পদার্থবিদ্যায় কৃষ্ণ গহ্বর আবিষ্কারের পেছনে নোবেল প্রাইজ পেয়েছেন। রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। পদার্থবিদ্যায় এবারও নোবেল পেলেন 3 বিজ্ঞানী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনরোজ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলের ম্যানহার্ট গেনঝেল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলেসের অ্যান্ড্রিয়া ঘেজ। কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল নিয়ে 3 জনেরই গুরুত্বপূর্ণ গবেষণাকে স্বীকৃতি দিল নোবেল কমিটি। বিজ্ঞানী পেনেরোজ গাণিতিক মাধ্যমে দেখিয়েছেন আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের অবশ্যম্ভাবী পরিণতি হল কৃষ্ণ গহ্বর।
গেঞ্জেল ও ঘেজের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীদের পৃথক দুটি দল জানিয়েছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গার কেন্দ্রস্থলে রয়েছে অতিকায় কৃষ্ণগহ্বর। উল্লেখ্য অ্যান্ড্রিয়া ঘেজ পদার্থবিদ্যায় চতুর্থ মহিলা যিনি নোবেল পুরস্কার পেলেন। নেক্সট আছে জিন সম্পাদনায় নোবেল রসায়নে। তো একটু আগে ফিজিক্সে পদার্থবিদ্যায় কারা কারা নোবেল পেয়েছে দেখালাম, এবার কেমিস্ট্রিতে রসায়নে কারা কারা পেয়েছে সেটা দেখাবো। তো বাঁ দিক থেকে আছে ইমানুয়েল সারপেথিও এবং ডান দিকে আছে জেনিফার এ ডাউডোনা। 7ই অক্টোবর এবছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন দুই মহিলা বিজ্ঞানী ইমানুয়েল সারপেথিও এবং জেনিফার এ ডাউডোনা। জিন সম্পাদনার পদ্ধতি আবিষ্কার করে রসায়নের সেরার শিরোপা জিতেছেন এরা। এই নিয়ে 7 জন মহিলা নোবেল জিতলেন রসায়নে। নোবেল কমিটির চেয়ারপারসন সি গুস্তাফসন বলেছেন এই জিনের কাজটি অসম্ভব ক্ষমতা সম্পন্ন। আমাদের সকলের জীবনকে এটি প্রভাবিত করে। শুধু বিজ্ঞানের মূল ক্ষেত্রেই বিপ্লব আনেনি, নতুন নতুন শস্য উৎপাদন সম্ভব হয়েছে এর মাধ্যমে। চিকিৎসার জগতেও নতুন দরজা খুলে দিচ্ছে এটি। নোবেল কমিটি আরও জানিয়েছে জীবন বিজ্ঞানের চর্চা ছাড়াও বংশগত রোগ ও ক্যান্সারের চিকিৎসার নতুন পথ উদ্ভাবনে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এই কাঁচিটি। তো কী আছে দেখো, তো এবছর 2020 সালে রসায়নে নোবেল পেয়েছে ইমানুয়েল সারপেথিও এবং জেনিফার এ ডাউডোনা। এবছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন দুই মহিলা বিজ্ঞানী ইমানুয়েল সারপেথিও এবং জেনিফার এ ডাউডোনা। জিন সম্পাদনার পদ্ধতি আবিষ্কার করে রসায়নের সেরার শিরোপা জিতেছেন এরা। এই নিয়ে 7 জন মহিলা নোবেল জিতলেন এবছর রসায়নে। এবছর নয়, মোট জিতেছে 7 জন রসায়নে। নোবেল কমিটির চেয়ারম্যান সি গুস্তাফসন বলেছেন এই জিনের কাঁচিটি অসম্ভব ক্ষমতা সম্পন্ন। আমাদের সকলের জীবনকে এটি প্রভাবিত করে। শুধু বিজ্ঞানের মূল ক্ষেত্রেই বিপ্লব আনেনি, নতুন নতুন শস্য উৎপাদন সম্ভব হয়েছে এর মাধ্যমে। চিকিৎসার জগতেও নতুন দরজা খুলে দিচ্ছে এটি। নোবেল কমিটি আরও জানিয়েছে জীবন বিজ্ঞানের চর্চা ছাড়াও বংশগত রোগ ও ক্যান্সারের চিকিৎসার নতুন পথ উদ্ভাবনে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এটি। নেক্সট আছে সাহিত্যে নোবেল পেলেন গ্লিক। 8ই অক্টোবর এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন 77 বছর বয়সী মার্কিন কবি লেখিকা লুইস এলিজাবেথ গ্লিক। মহামারীকালে বিচ্ছিন্ন জীবনযাপন যখন মানুষের মানসিক স্থিতির ভিত নড়িয়ে দিচ্ছে, নোবেল প্রাইজ কমিটি এমন এক কবিকে বেছে নিয়েছে যার শিল্পকর্ম গত কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবোধ থেকে উত্তরণের দিশা খুঁজে চলেছে। এদিন সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণার আগে নোবেল কমিটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাদা কালো ছবি পোস্ট করে লেখে 1913 সালের এই পুরস্কার বিজয়ী সাহিত্যে প্রথম ইউরোপীয় নোবেল প্রাপক। এরপরই নোবেল কমিটি ঘোষণা করে এবছরের প্রাপক গ্লিক। ব্যক্তির মধ্যেই যে বিশ্বের প্রকাশ তা স্পষ্ট করে তার কবিতার স্বর। 8ই অক্টোবর নোবেল পেয়েছেন এবছরের সাহিত্যে নোবেল পেয়েছেন গ্লিক। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন 77 বছর বয়সী মার্কিন কবি লেখিকা লুইস এলিজাবেথ গ্লিক। মহামারীকালে বিচ্ছিন্ন জীবনযাপন যখন মানুষের মানসিক স্থিতির ভিত নাড়িয়ে দিচ্ছে, নোবেল প্রাইজ কমিটি এমন এক কবিকে বেছে নিয়েছে যার শিল্পকর্ম গত কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবোধ থেকে উত্তরণের দিশা খুঁজে চলেছে। এদিন সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণার আগে নোবেল কমিটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাদা কালো ছবি পোস্ট করে লেখে 1913 সালের এই পুরস্কার বিজয়ী সাহিত্যে প্রথম ইউরোপীয় নোবেল প্রাপক। এরপরই নোবেল কমিটি ঘোষণা করে এবছরের প্রাপক গ্লিক। ব্যক্তির মধ্যেই যে বিশ্বের প্রকাশ তা স্পষ্ট করে কবিতার স্বরে। নেক্সট 8ই অক্টোবর পশ্চিমবঙ্গে বিজেপির নবান্ন অভিযান খুব বড় কোনো ঘটনা ছাড়াই শেষ হলো। হাওড়া ও কলকাতার দিক থেকে একাধিক মিছিল রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরের অনেকটা আগেই আটকে দেয় পুলিশ। সেই সব জায়গাগুলিতে অবশ্য পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিক্ষোভকারীদের। বিজেপির পক্ষে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং প্রমুখ নেতারা মিছিলের নেতৃত্ব দেন। 8ই অক্টোবর পশ্চিমবঙ্গে বিজেপির নবান্ন অভিযান খুব বড় কোনো ঘটনা ছাড়াই শেষ হলো। হাওড়া ও কলকাতার দিক থেকে একাধিক মিছিল রাজ্যের প্রশাসনিক শিক্ষা দপ্তরে অনেকটা আগেই আটকে দেয় পুলিশ। সেই সব জায়গাগুলিতে অবশ্য পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বিক্ষোভকারীদের। বিজেপির পক্ষে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং প্রমুখ নেতারা মিছিলের নেতৃত্ব দেন। নেক্সট আছে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়, 82 বছর বয়স। 1965 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বের শিক্ষক হিসাবে
শিক্ষক হিসাবে যোগ দেন। পরে ওই বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ ওশানোগ্রাফিক স্টাডিজ এর গোড়াপত্তন হয় তারই হাত ধরে। পরবর্তীকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দীঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হন আনন্দদেব বাবু। অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য আনন্দদেব ছিলেন বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের সাম্মানিক সম্পাদক এবং সেভ এডুকেশন ফোরাম এর আহ্বায়ক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়, 82 বছর বয়স। 1965 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বের শিক্ষক হিসাবে যোগ দেন। পরে ওই বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ ওশানোগ্রাফিক স্টাডিজের গোড়াপত্তন হয় তারই হাত ধরে। পরবর্তীকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দীঘা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হন আনন্দদেব বাবু। অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য আনন্দদেব ছিলেন বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের সাম্মানিক সম্পাদক এবং সেভ এডুকেশন ফোরাম এর আহ্বায়ক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। নেক্সট আছে প্রয়াত রামবিলাস পাসওয়ান। 8ই অক্টোবর নরেন্দ্র মোদী সরকারের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী এবং লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা রামবিলাস পাসওয়ান 74 বছর বয়স প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ রামবিলাসের দিন কয়েক আগেই হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়। রাজনীতির আঙিনায় সবসময়ই ক্ষমতাসীন জোটে থাকার প্রবণতার জন্য তাকে রাজনীতির হাওয়া মোড়ক বলা হতো। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী, বিরোধী দলের রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিশিষ্ট রাজনীতিকরা। রামবিলাস প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হন বিশ্বনাথ প্রতাপ সিংহের সরকারে। এরপর এইচ.ডি. দেবগৌড়া, ইন্দ্র কুমার গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, মদন মোহন সিং, নরেন্দ্র মোদী সহ মোট 6 জন প্রধানমন্ত্রীর সরকারে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাজ করেছেন। 8 বার লোকসভায় জিতে এসেছেন। তো প্রয়াত হলেন রামবিলাস পাসওয়ান 8ই অক্টোবর। নরেন্দ্র মোদী সরকারের খাদ্য, গণবণ্টন, উপভোক্তা বিষয়ক মন্ত্রী এবং লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা রামবিলাস পাসওয়ান 74 বছর বয়সে প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ রামবিলাসের দিন কয়েক আগেই হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়। রাজনীতির আঙিনায় সবসময় ক্ষমতাসীন জোটে থাকার প্রবণতার জন্য তাকে রাজনীতির হাওয়া মোড়ক বলা হতো। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী, বিরোধী দলের রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিশিষ্ট রাজনীতিকরা। রামবিলাস প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হন বিশ্বনাথ প্রতাপ সিংহের সরকারে। এরপর এইচ.ডি. দেবগৌড়া, ইন্দ্র কুমার গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, মদন মোহন সিং, নরেন্দ্র মোদী মোট 6 জন প্রধানমন্ত্রীর সরকারে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন। 8 বার লোকসভায় জিতে এসেছেন। নেক্সট 9ই অক্টোবর কোভিড সংক্রমণ ও লকডাউনের ধাক্কায় অর্থ বছরের প্রথম 3 মাসেই জিডিপির প্রায় 24% সংকোচন হয়েছে। এদিন রিজার্ভ ব্যাঙ্ক পূর্বাভাস দিয়েছে গোটা অর্থ বছরে জিডিপির 9.5% সংকোচন হতে চলেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শীর্ষ ব্যাংক আশঙ্কা প্রকাশ করেছে। বিশ্ব ব্যাংক ভারতের জিডিপি সংকোচন নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল, এদিন রিজার্ভ ব্যাংক প্রায় একই পূর্বাভাস দেওয়ার পর ফের দাবি উঠেছে রাজকোষ থেকে টাকা ঢেলে আর্থিক অবস্থা সামাল দিক নরেন্দ্র মোদী সরকার। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস অবশ্য দাবি করেছেন জিডিপির সংকোচনের ধারা ডিসেম্বর পর্যন্ত অব্যাহত, জানুয়ারি মার্চে জিডিপি সামান্য বৃদ্ধি পাবে। 9 অক্টোবর কোভিড সংক্রমণ ও লকডাউনের ধাক্কায় অর্থ বছরের প্রথম 3 মাসে জিডিপি প্রায় 24% সংকোচন হয়েছে। এদিন রিজার্ভ ব্যাংক পূর্বাভাস দিয়েছে গোটা অর্থ বছরে জিডিপির 9.5% সংকোচন হতে চলেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শীর্ষ ব্যাংক আশঙ্কা প্রকাশ করেছে। বিশ্বব্যাংক ভারতের জিডিপির সংকোচন নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল, এদিন রিজার্ভ ব্যাংক প্রায় একই পূর্বাভাস দেওয়ার পর ফের দাবি উঠেছে রাজকোষ থেকে টাকা ঢেলে আর্থিক অবস্থা সামাল দিক নরেন্দ্র মোদী সরকার। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস অবশ্য দাবি করছেন জিডিপির সংকোচনের ধারা ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকলেও জানুয়ারি মার্চে জিডিপি সামান্য বৃদ্ধি পাবে। নেক্সট দেখো কি আছে। শত্রুর রেডারকে ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র রুদ্রম এর সুফল পরীক্ষা করল ভারত। এদিন সকালে উড়িষ্যার বালেশ্বরে সুখোই 30 MKI থেকে ওই আকাশ থেকে ভূমি মিসাইলের পরীক্ষা করা হয়। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে DRDO। 250 কিলোমিটার পাল্লার রুদ্রম ক্ষেপণাস্ত্রটি মাটি থেকে 500 মিটার উচ্চতায় উঠতে পারে, ফলে খুব সহজেই শত্রু রেডারকে ফাঁকি দিতে পারে। আবার প্রয়োজনে 25 কিলোমিটার উচ্চতা দিয়েও উড়ে যেতে পারে এই মিসাইল। বিশেষজ্ঞদের মতে রুদ্রম হাতে পাওয়ায় ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বাড়বে। ভালো করে শোনো, এটাই রিপিট দিচ্ছি।
শত্রু রেডারকে ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র রুদ্রমের সফল পরীক্ষা করল ভারত। এদিন সকালে উড়িষ্যার বালেশ্বরে সুখোই 30 MKI থেকে ওই আকাশ থেকে ভূমি মিসাইলের পরীক্ষা করা হয়। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে DRDO। 250 কিলোমিটার পাল্লার রুদ্রম ক্ষেপণাস্ত্রটি মাটি থেকে 500 মিটার উচ্চতায় উঠতে পারে, ফলে খুব সহজেই শত্রু রেডারকে ফাঁকিয়ে দিতে পারে। আবার প্রয়োজনে 25 কিলোমিটার উচ্চতা দিয়েও উড়ে যেতে পারে এই মিসাইল। বিশেষজ্ঞদের মতে রুদ্রম হাতে পাওয়ায় ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বাড়বে। নেক্সট আছে, করোনা আবহে ভারতের মতো দেশে অনলাইন পঠন পাঠন বৃদ্ধি পাওয়ায় শিক্ষায় বৈষম্য বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্থার দুফলো। অনলাইনে পড়াশোনার সুবিধা অল্প কিছু বেসরকারি প্রতিষ্ঠানে পড়ুয়ার কাছেই পৌঁছাবে বলে দাবি দুফলোর। ভারত মার্কিন যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিনের ভার্চুয়াল সম্মেলনে মূল বক্তা ছিলেন এস্থার। তিনি বলেন, আমেরিকার মতো দেশ স্কুল বন্ধ করে দ্রুত অনলাইন ব্যবস্থা চালু করে, কিন্তু ভারতে মাত্র গড়ে 28% পরিবারের কাছে 2017-18 সালের হিসাব অনুযায়ী ইন্টারনেট পৌঁছেছে। গ্রামীণ এলাকায় তা মাত্র 15%-এর মতো। ভারতের মতো উন্নয়নশীল দেশে এই দ্রুত সেই পরিবর্তন হলে গরিব পড়ুয়ার কাছে তা অর্থহীন। ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। করোনা আবহে ভারতের মতো দেশে অনলাইন পঠন পাঠন বৃদ্ধি পাওয়ায় শিক্ষায় বৈষম্য বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্থার দুফলো। অনলাইনে পড়াশোনার সুবিধা অল্প কিছু বেসরকারি প্রতিষ্ঠানে পড়ুয়ার কাছেই পৌঁছাবে বলে দাবি দুফলোর। ভারত মার্কিন যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিনের ভার্চুয়াল সম্মেলনে মূল বক্তা ছিলেন এস্থার। তিনি বলেন, আমেরিকার মতো দেশ স্কুল বন্ধ করে দ্রুত অনলাইন ব্যবস্থা চালু করে, কিন্তু ভারতে মাত্র গড়ে 28% পরিবারের কাছে 2017-18 সালের হিসেব অনুযায়ী ইন্টারনেট পৌঁছেছে। গ্রামীণ এলাকায় তা মাত্র 15%-এর মতো। ভারতের মতো উন্নয়নশীল দেশে দ্রুত সেই পরিবর্তন হলে গরিব পড়ুয়ার কাছে তা অর্থহীন হয়ে দাঁড়াবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, বিশ্ব খাদ্য কর্মসূচি পেল শান্তির নোবেল। 2020 সালে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। 9 অক্টোবরের নিউজ, ভালো করে শোনো, আমি পড়ছি। কোভিড অতিমারি আবহে বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP এবছরের শান্তি পুরস্কার দিল নরওয়েজীয় নোবেল কমিটি। এদিন অসলো থেকে এই ঘোষণা করে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যতদিন কোভিড-19 ভ্যাকসিন না বেরোচ্ছে আমাদের মনে রাখতে হবে খাদ্যই এই চরম অবস্থাকে মোকাবিলা করার একমাত্র ভ্যাকসিন। রাষ্ট্রপুঞ্জের একটি শাখা সংগঠন এই বিশ্ব খাদ্য কর্মসূচি। এটি স্থাপিত হয় 1963 সালে। রাষ্ট্রপুঞ্জের অন্যান্য শাখা সংগঠনের মতো এই সংস্থাটিও চলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আর্থিক সহায়তায়। স্টকহোলমের আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থার ডিরেক্টর ভ্যান স্মিথ বলেন, এই অসহায় সময়ে আন্তর্জাতিক সহায়তা ও আশার বাণী শোনাতে নোবেল কমিটির এই সিদ্ধান্ত। ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। এবছর 2020 সালে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। 9 অক্টোবর, কোভিড অতিমারি আবহে বিশ্ব খাদ্য কর্মসূচিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP এবছরের শান্তি পুরস্কার দিল নরওয়েজীয় নোবেল কমিটি। এদিন অসলো থেকে এই ঘোষণা করে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যতদিন কোভিড-19 ভ্যাকসিন না বেরোচ্ছে আমাদের মনে রাখতে হবে খাদ্য এই চরম অব্যবস্থাকে মোকাবিলা করার একমাত্র ভ্যাকসিন। রাষ্ট্রপুঞ্জের একটি শাখা সংগঠন এই বিশ্ব খাদ্য কর্মসূচি স্থাপিত হয় এটি 1963 সালে। রাষ্ট্রপুঞ্জের অন্যান্য শাখা সংগঠনের মতো এই সংস্থাটিও চলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আর্থিক সহায়তায়। স্টকহোলমের আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থার ডিরেক্টর ভ্যান স্মিথ বলেন, এই অসহায় সময়ে আন্তর্জাতিক সহায়তা ও আশার বাণী শোনাতেই নোবেল কমিটির এই সিদ্ধান্ত। বন্ধুরা, আজকে আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, ফরাসি ওপেন সিয়েনটেক ও নাদালের। তো ভালো করে শোনো তোমরা, এটা 10 অক্টোবরের নিউজ, শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতে নজির গড়লেন পোল্যান্ডের ইগা সিওনটেক। এদিন ফাইনালে 6-4, 6-1 তিনি হারান চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে। 19 বছর বয়সী ইগার এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে একটিও সেট হারেননি অবাছাই সিওনটেক, যার বিশ্ব র্যাঙ্কিং 54। 1975 সালে WTA ব্যাঙ্কিং চালু হওয়ার পরে র্যাঙ্কিংয়ের এত পিছিয়ে থাকা কেউ ফরাসি ওপেন জেতেননি। 1992 সালে মোনিকা সেলেসের জয়ের পরে ইগাই কনিষ্ঠতম চ্যাম্পিয়ন। অন্যদিকে 11 অক্টোবর বিশ্বের 1 নম্বর
1 নম্বর নোভাক জোকোভিচকে হারিয়ে ফরাসি ওপেন 13তম খেতাব জিতলেন রাফায়েল নাদাল। সেই সঙ্গে সব মিলিয়ে 20টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডারের সঙ্গে এক আসনে চলে এলেন তিনি। এদিন প্যারিসের রোল গ্যারোজে পুরুষদের ফাইনালে জোকোভিচকে 0-6, 0-2, 7-5 হারান নাদাল। তো এটাই শোনো, রিপিট দিচ্ছি ভালো করে শোনো। 10ই অক্টোবর ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতে নজির গড়লেন পোল্যান্ডের ইগা সিওন্টেক। এদিন ফাইনালে 6-4, 6-1 তিনি হারান চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে। 19 বছর বয়সী ইগার এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে একটিও সেট হারেননি অবাছাই সিওন্টেক, যার বিশ্ব র্যাঙ্কিং 54। 1975 সালে WTA র্যাঙ্কিং চালু হওয়ার পরে র্যাঙ্কিংয়ে এত পিছিয়ে থাকা কেউ ফরাসি ওপেন জেতেননি। 1992 সালে মনিকা সেলেসের জয়ের পরে ইগাই কনিষ্ঠতম চ্যাম্পিয়ন। অন্যদিকে 11ই অক্টোবর বিশ্বের 1 নম্বর নোভাক জোকোভিচকে হারিয়ে ফরাসি ওপেনে 13তম খেতাব জিতলেন রাফায়েল নাদাল। সেই সঙ্গে সব মিলিয়ে 20টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডারের সঙ্গে এক আসনে চলে এলেন তিনি। এদিন প্যারিসের রোল গ্যারোজে পুরুষদের ফাইনালে জোকোভিচকে 0-6, 0-2, 6-0, 6-2 ও 7-5 হারান নাদাল। বন্ধুরা, আশা করি তোমরা সকলে আজকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো। যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তবেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে আর তবেই মনে থাকবে। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।